রাজনীতির মধ্যে নাক গলাবেন না নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আজ রোববার সকালে বাংলাদেশের জাতীয়তা সংসদ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী UNDP প্রধান নির্বাচন কমিশনারের হাতে ল্যাপটপ, স্ক্যানার মেশিন ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজে ব্যবহৃত ব্যাগ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন CEC। এ সময় CEC আরও বলেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে বলবে সে অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। লোকালি অনেক কিছু পাওয়া যাচ্ছে না লোকাল মার্কেট থেকে, তারপরে ওনারা বিদেশ থেকে ওগুলা প্রকিউর করেছে, আমাদেরকে এটা দিচ্ছে আর কি। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে কিছু সহায়তা পাবো। এই ইন দ্য মিনটাইম নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস the requirements in future. টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে এই 6 মাসের মধ্যে, যাতে এটা আমরা শেষ করতে পারি। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে, তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনা প্রধান এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সে সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জিয়াউর রহমান, যাকে আদর করে জিয়া বলা হয়, 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মন্টুর রহমান ছিলেন কলকাতার একটি সামরিক বিভাগে কর্মরত একজন রসায়নবিদ। তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায়। 1953 সালে তিনি করাচি ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। জিয়াউর রহমান 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানি কমান্ডার হিসেবে খেমরাকান সেক্টরে যুদ্ধ করেছিলেন। 1969 সালে তিনি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন। জিয়াউর রহমান পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1970 সালে দেশে ফেরার পর তিনি তৎকালীন একজন মেজর চট্টগ্রামের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। মেজর জিয়াউর রহমান 1971 সালের 25 মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরপর 26 মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান প্রাথমিকভাবে BDF সেক্টর 1-এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর সেক্টর 11-এর BDF কমান্ডার এবং 1971 সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 28 আগস্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীরুত্তমে ভূষিত হন। 1972 সালের জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয়। 1973 সালের মাঝামাঝি সময়ে তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন। জিয়াউর রহমান 1975 সালের 25 আগস্ট সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন। 1975 সালের 3 নভেম্বর একটি অভ্যুত্থান ঘটায়, তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী করা হয়। 7 নভেম্বর সেবায় জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমান 19 নভেম্বর 1976-এ প্রধান সামরিক আইন প্রশাসক হন, যখন বিচারপতি সায়েম তার পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতিও হন। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1979 সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি 300টির মধ্যে 207টি আসনে জয়লাভ করে। 1979 সালের 1 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। 9 এপ্রিল পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যি একটি বড় অর্জন ও নেতৃত্বের চিহ্ন। জিয়াউর রহমানই বাংলাদেশের জনগণের একটি নতুন পরিচয় হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাই টিভি বিশেষ সংবাদ। ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভয়াস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে নষ্ট ছিল 4টি রেডিওথেরাপি মেশিন। সচল থাকা বাকি 2টি মেশিন 24 সালের ডিসেম্বরের শেষ ভাগে অকেজো হয়ে পড়ে আছে। একসাথে সব থেরাপি মেশিনগুলো অচল হওয়ায় চরম বিপাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসে মানুষজন। যদি নতুন 2টি থেরাপির মেশিন স্থাপন করা হলেও সচল হতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। আর জনবল সংকটের সাতকাহন তো রয়েছে। কামরুল ইসলামের ক্যামেরায় আবু সাইদ ওপরে বিশেষ রিপোর্ট। সারা দেশে ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আর এই হাসপাতালটি 1982 সালে 500 শয্যা হিসেবে যাত্রা শুরু করে, যেখানে ক্যান্সার রোগীদের জন্য 6টি রেডিওথেরাপি স্থাপন করা হয়। আর স্থাপনের পরপরই দীর্ঘদিন ধরে 4টি মেশিন নষ্ট থাকে। বাকি 2টি সচল থাকলেও গেল 24 সালের 21 ডিসেম্বর অচল হয়ে পড়ে। এর ফলে গেল 1 মাস ধরে রেডিওথেরাপি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন ক্যান্সার রোগী চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না রেডিওথেরাপি সেবা। আমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসছি, আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, কারণ আমরা তো যেই জন্য আসছি ওই কাজটা তো হবে না, ওই চিকিৎসাটা তো আমরা পাবো না। যদি দেখি যে রেডিওথেরাপি এই জায়গায় আসে নষ্ট, তাহলে আমাদের তো খারাপ লাগতেই পারে। এখানে যে খরচ আর বাইরে তো আকাশ পাতাল ব্যবধান। এখানে যদি 200 টাকা হয়, বাইরে হয় 2000 টাকা। আসলে এই বিষয়টা একটু স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে তারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এখন ক্যান্সার হাসপাতালে এসে দেখি আমরা হচ্ছে যে রেডিওথেরাপির যন্ত্রগুলো নষ্ট, তাহলে এখন আমরা যাবো কোথায়? এখন বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে লক্ষ লক্ষ টাকা, এই জায়গায় এসে আমরা 200 টাকায় পাই। এখন আমরা যাবো আসলে কোন জায়গায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। বলছে সেই জন্যই তো এই জায়গায় নষ্ট নাকি তা তো বলতে পারি না, যারা থেরাপি দেয় তারা জানে। 4টে মেশিন কন্ডেমেশন হয়েছে, বাতিল করা হয়েছে 4টে মেশিন, আর 2টে মেশিন রানিং ছিল। গত 23 তারিখ থেকে ওই 2টে মেশিন বন্ধ। তবে হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির 6টি মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে বলেন, রেডিওথেরাপির মেশিন ঠিক করার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা চলছে। 10 বছর পার হয়ে গেছেন, মেশিন কিনা হয়নি, যার জন্য গ্যাপটা পড়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা ম্যাডাম, সচিব স্যার সবাই চেষ্টা করছেন, সহকারী উপদেষ্টা স্যার চেষ্টা করছেন, সবাই আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা মেশিনগুলো চালু করতে পারি এবং নতুন মেশিন কিনতে পারি। যদিও নতুন 2টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল করতে 2 থেকে 3 মাস সময় প্রয়োজন মন্তব্য করে বলেন, শুধু রেডিওথেরাপি নয়, এই ক্যান্সার হাসপাতালে জনবল সংকট আছে প্রকট বলে জানান হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির। 500 শয্যার রুগী সার্ভিস দেওয়া 300 শয্যার জনবল দিয়ে আসলে কষ্টকর, তাতে সার্ভিসের কোয়ালিটি, দ্যাট ইজ মানগত সমস্যা হয়। ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার 2018 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,08,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতি বছর আরও 1.5 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 500 শয্যার ক্যান্সার হাসপাতালটি 300 শয্যার জনবল দিয়ে খুঁড়ে খুঁড়ে চললেও অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন গল্প। ভিন্ন গল্প হলো, যেসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় যে 6টি মেশিন দিয়ে, সেই 6টি মেশিনই সবকটি নষ্ট। তবে সুখবর হলো, 2টি মেশিন সম্প্রতি সময়ে আমদানি করা হয়েছে এসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির কথা চিন্তা করে। তবে এসব সচল করতে গেলে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে বলে মনে করেন ক্যান্সার হাসপাতাল সংশ্লিষ্টরা। ক্যান্সার হাসপাতাল থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য খবর। ঘন কুয়াশা আর হিম বাতাসে জেকে বসেছে শীত। গ্রাম বাংলায় শীতের ঐতিহ্য গুড়, পিঠাপুলি ও খেজুরের রস। কারণ খেজুরের রস ও পিঠা না হলে শীত জমে না। শীতের আগমনে খেজুর গাছ প্রস্তুতে কাজ শুরু করে দিয়েছে রংপুরের পীরগাছা উপজেলার গাছিরা। শীত ও কুয়াশা উপেক্ষা করে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। পীরগাছা প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্টে জানাচ্ছেন এস এম তানভীর। শিশির ভেজা ঘাস ও কুয়াশা জানান দিচ্ছে শীত এসেছে। ভোরের কুয়াশার সাথে তীব্র শীত উপেক্ষা করে সকাল হলেই গাছেরা হাতে দাও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাচা ছোলা ও নলি বসানোর কাজে ব্যস্ত।
রাস্তার পাশে সারি সারি গাছ একে একে নামানো হয় গাছের রসে যেন কোনো ভেজাল না হয় সেজন্য গাছিরা আসার আগেই গাছের নিচে চলে আসেন রস সংগ্রহকারীরা। আমরা মূলত রংপুর থেকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। অতি সকালে রস খাইলাম, রস অনেক সুস্বাদু, অনেক ভালো। রস বিক্রি করি প্রায় 2000 টাকার মতো, আর বাকি যে রসগুলেন থাকে এই রসগুলেন নিয়ে যে আমরা গুড় বানাই জাল করে। পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, রস সংগ্রহ সহ রস থেকে গুড় তৈরির যে ঐতিহ্য তা রক্ষায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যদি তাদের কোনো সহযোগিতা লাগে, তারা যদি বড় পরিসরে কিছু করতে চায়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এসএম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। বাগেরহাটে সরিষা বাম্পার ফলন হয়েছে, অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করার আশা কৃষকের। প্রতিনিধি রিফাত আল মাহমুদের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে বাগেরহাটের ফকিরহাটে ফসলের মাঠগুলোতে। সময় ও খরচ কম লাগায় আমন ও বোরো ধানের মাঝের সময়টাতে সরিষা আবাদ করছেন কৃষকেরা। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। গত মৌসুমের থেকে এবারে দ্বিগুণ আশা করছেন তারা। আমি এই সরষা দেখে সরষার ফসলটা খুব ভালো হচ্ছে, এই দেখে আমি এখন আগামীতে সরষা করবো এই মত করেছি। এবার আগের তুলনায় বাম্পার ফলন হয়েছে। আশা করতেছি এই ফলনে আমার পারিবারিক যে চাহিদা সেটা পূরণ করে পাশাপাশি আমি এই তেল বিক্রিও করতে পারবো। কৃষকরা বলছে সঠিকভাবে সরিষা ঘরে তুলতে পারলে লাভবান হবেন তারা। পাশাপাশি লাভজনক ফসল হয় সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এখানকার চাষিরা। অন্য সবজির থেকে সরিষায় আমাদের লাভ কম হচ্ছে না, এবং পাশাপাশি সারা বছর আমাদের নিজের ফ্যামিলি যে তেলের চাহিদাটা সেটা পূরণ হচ্ছে, এবং সরিষার ক্রমান্বয়ে দেখতেছি যে বাম্পার ফলন হচ্ছে। কৃষি অফিসের সহযোগিতায় আমি এই সরিষা খামার করে লাভবান হয়েছি। স্থানীয় কৃষকদের সরিষা চাষে প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ প্রদান করছে উপজেলা কৃষি অফিস। 2024-25 অর্থ বছরের রবি প্রণোদনা সরিষা, বাড়ি সরিষা 14 দিয়েছি, বিনা সরিষা 9 দিয়েছি। এখন মাঠ পর্যায়ে যেটা আছে সেটা হলো পট অবস্থায় আছে। আমরা কৃষকদের বর্তমানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এখন গত বছরে কৃষক যে দেশি জাতের সরিষা চাষ করতো তার থেকে বাড়ি সরিষা 14 চাষ করে কৃষক বেশি লাভবান হবে। চলতি বছর ফকিরহাটে 165.5 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি জামান বীর প্রতীক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনের পর বহদ্দর হাটে বাইপার খানপাল খনন কার্যক্রম এবং আশেপাশের খালা খনন পরিস্থিতির পরিদর্শন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মেয়র জানান, উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় 4 জন উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে একটি টিম কাজ করছে। জলাবদ্ধতা নিরসনের জন্য একটি কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছে চট্টগ্রামের সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি টার্গেটও সংস্থাগুলোকে দেওয়া হবে। পুনরায় ব্যর্থ হলে সংস্থাগুলোকে জবাবদিহি করতে হবে। এখানে সম্মিলিতভাবে আমি বলছি যারা স্টেক হোল্ডার আছে, প্রতিষ্ঠানগুলো আছে এটার সাথে জড়িত, এগুলির সমন্বয় আমরা অবশ্যই করব, প্রয়োজনীয় সমন্বয়গুলো আমরা করব এবং সেটার প্রসার সেই সাথে আমরা জনগণকেও সম্পৃক্ত করতে চাই, যাতে নগরটা যেন সবাই ওন করি। আগের এটা ফলপ্রসূ হয়েছে কিনা দেখতে হবে, নাহলে এটা বাদ দিয়ে আমি আবার খালি খননই করে যাব, প্রকল্পই করে যাব, ওয়াল বানাতে যাব, এটা তো কোনো কাজের কথা হয় না। প্রকল্পগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে, ফলে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল বসবো এবং আমরা বুঝবার চেষ্টা করব যে এই প্রকল্পগুলোর এই বর্ষায় আমরা কি সুফল পাবো।
ব্রাজিলে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের পণ্যের বাজার তৈরি করতে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাথে মতবিনিময় করেছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BBCI এর প্রতিনিধি দল। শনিবার বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকার ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভিয়েরা জানজি, BBCI এর পরিচালক ইমরান চৌধুরী, মহাসচিব জয়নাল আবেদিন, ক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় রংপুর সাংবাদিক ইউনিয়ন RPU's-এর সভাপতিত্বে সালিকুজ্জামান সালেক বক্তব্য রাখেন। এ সময় ব্রাজিলে 2 বিলিয়ন বাণিজ্য মোকাবিলায় বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি করতে স্থানীয় চেম্বার এবং ব্যবসায়ী সমিতিগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণে প্রান্তিক পর্যায়ে BBCI এর কাজ করছে বলে জানান প্রতিনিধি দল। Bangladesh Chamber of Commerce and Industries (BBCI). Expo 2025 is a great opportunity for the private sector of Bangladesh to advertise its products for the Brazilian market and also for the whole Latin America. Brazil can be used as a bridge to other countries in South America and Latin America as a whole. ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদরের খাটিহাতা এলাকায় অভিযান চালিয়ে 9475 পিস ইয়াবা সহ শফিকুল ইসলাম ও সাবরিনা কায়সার পাপিয়া নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মাদারীপুরের কালকিনি উপজেলার আরিয়াল খাঁ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। নৌকা বাইচ দেখতে নদের 2 পারে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। শনিবার বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আরিয়াল খাঁ নদে এই নৌকা বাইচ হয়। এতে প্রথম স্থান অর্জন করে করারিয়া ইউনিয়ন ও দ্বিতীয় স্থান অর্জন করে সাহেবরামপুর ইউনিয়ন মাজিবাল্লার দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ, BRDBর সাবেক চেয়ারম্যান জামাল মোল্লা সহ অন্যান্যরা। সধর্ম মাগুরার মোহাম্মদপুর উপজেলা খালিয়া গ্রামে শনিবার থেকে 2 দিনব্যাপী ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা শুরু হয়েছে। গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত মেলায় বাহারি রঙের নাগরদোলা, বিভিন্ন রাইড, নানা ধরনের মাছ, মাটির সামগ্রী, মিষ্টি সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিএনপির নেতা নজরুল ইসলাম এর সঞ্চালনায় মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এ সময় মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন মন্ডল সহ পরিচালনায় সোহাগ হোসেন ও ফয়জুর রহমান ফয়েজ ছিলেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অগ্রসরণের জন্য উদ্ভাবনের সমাধান তৈরি করতে আনলিমিটেড থিম নিয়ে চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ হাল্ট প্রাইজ 2025-এর ফাইনাল অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন AUW এর উপাচার্য ডক্টর রুবানা হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক রিসার্চ অ্যাসোসিয়েটের নাইমা নাজমাল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী অনুষদের প্রাক্তন ডেন হেলাল উদ্দিন নিজামী। এবারের হাল্ট আয়োজনটিতে এশিয়ার 117টি দেশের 1 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চট্টগ্রামে পাঁচলাইশ থানার যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সহ বেশ কয়েকজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ। গতকাল নগরীর 16 শহর রেল স্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীরা জানান, সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিভুক্ত এলাকায় বালু পাথর বন্ধে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে
বিকেল পর্যন্ত জাফলং, বাউরভাগ, বল্লাঘাট, নয়াবস্তি ও কান্দবস্তি এলাকায় গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 20টি সেফ মেশিন ও 20টি বার্কি নৌকা ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রায় 200র মতো নৌকায় লোড করা বালু নদীতে ফেলে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কেউ মনে করে 1 থেকে 1.5 মাসের মধ্যে আন্দোলনের সরকার পতন ঘটিয়েছে, তারা স্বপ্নের রাজ্যে বাস করছে অথবা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আজ বিকেল 5টায় শহরের পুরাতন আদালত মাঠে কর্মী সমাবেশ হয়। কর্মী সমাবেশের শুরুতেই পটুয়াখালী জেলা বিএনপির বিবাদমান 2 গ্রুপের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়ে জড়িয়ে পড়ে। এ সময় 4 জন আহত হন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আমি ওদেরকে বলে দিতে চাই যে গত 18 বছর থেকে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপির হানাহানি হিংসার রাজনীতি করে না। আমরা হিংসার রাজনীতি করব না। জনগণকে সাথে নিয়ে জনগণের ভাষা বুঝে কর্মপরিকল্পনা করলে আগামী দিনে সুখী সমৃদ্ধি বাংলাদেশ করতে আমরা সক্ষম হব। গতকাল বিকেলে বেলাবো পাইলট সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীতাবর্ষ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 24 গণঅভ্যুত্থানের চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে যশোর সাংস্কৃতিক পরিষদ আয়োজনে অনুষ্ঠানে সৌর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মহিবুর রহমান হিরণ, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন 2025-এর প্রথম ধাপের 7ম দিনে অভিযান পরিচালনা করে অবৈধ 3 লাখ মিটার বের জাল, চরখেরা জাল, বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শনিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার রাবনাবাদ নদী, জাহাজমারা, সোনারচর ও বঙ্গোপসাগরের মোহনে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। এতে অবৈধ 3 লাখ মিটার বের জাল, চরখেরা জাল, বেহুন্দি জাল জব্দ করা হয়ে যাহার আনুমানিক মূল্য 6 লাখ টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের নির্দেশনায় মৎস্য বিভাগ ও রাঙ্গাবালী থানা পুলিশের সহযোগিতা অবৈধ জালগুলোকে জনসম্মুখীনে পুড়িয়ে ফেলা হয়। মানিকগঞ্জে গুণগত মানসম্পন্ন রোগমুক্ত পরিচ্ছন্ন আখ বীজ উৎপাদন কৌশল ও আখ বীজ ব্যবহার শীর্ষক বিষয়ে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার বিকেল বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে সিংগাইর উপজেলায় বাইরা ইউনিয়নের জামালপুর এলাকার কড়াইতলা কৃষি কর্মকর্তাদের সাথে শতাধিক আখ চাষিদের আলোচনা সভা হয়। এরপর কৃষি কর্মকর্তা ও আখ চাষিরা সরেজমিনে আখ ক্ষেত পরিদর্শন করেন এবং রোগমুক্ত পরিচ্ছন্ন আখ বীজ উৎপাদন কৌশল ও আখ উৎপাদন বৃদ্ধির বিষয়ে আখ চাষিদের পরামর্শ দেন।